আজকের প্রধান সংবাদে থাকছে দিনের সব বড় খবর, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট একসাথে। আজকের খবরের শিরোনাম: বিনামূল্যে মিলবে ৩৫ কেজি খাদ্যশস্য, রেশন ব্যবস্থায় বড় চমক কেন্দ্রের। দল সরে গেছিল, কিন্তু দলের বিপদে কুণাল সরেনি। শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে কিসের ইঙ্গিত দিলেন বেলেঘাটার বিধায়ক? বকেয়া দিয়ে দিতে শুরু করলো নবান্ন, অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারা পাবেন না। দাম শুনলে শোরুমে ছুটবেন, সোনার দরে বিরাট পতন। আপনার শহরে আজ কত হলো হলমার্ক সোনার দাম? গ্যাসের দাম বাড়তেই চাপ রেস্তোরাঁ ব্যবসায়, বাড়তে পারে খাবারের দাম। আসছে বিস্তারিত খবরে। দেশের অর্থনৈতিকভাবে অনগ্রসর ও দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবারগুলির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের আওতায় এবার উপভোক্তাদের বিনামূল্যে মাসে ৩৫ কেজি পর্যন্ত খাদ্যশস্য দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় ভূমিহীন কৃষি শ্রমিক, প্রান্তিক চাষি, গ্রামীণ কারিগর, বস্তিবাসী ও দিনমজুরদের মতো অন্তোদয় অন্ন যোজনার সুবিধাভোগীরা এই সুবিধার আওতায় আসছেন। যারা ইতিমধ্যেই রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত, তারা সরাসরি এই খাদ্যশস্য পাবেন। মহামারী সংকট থেকে স্থায়ী খাদ্য নিরাপত্তা। 2020 সালের 26শে মার্চ কোভিড-19 মহামারী তীব্র সংকটের সময় দেশের দরিদ্র মানুষের খাদ্য সংকট দূর করতে প্রথম এই প্রকল্প চালু করা হয়েছিল। সেই সময় দেশের প্রায় 81.35 কোটি মানুষ এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হন। মহামারীর পরবর্তী সময়েও গ্রামীণ ও প্রান্তিক স্তরের মানুষের অর্থনৈতিক পুনরুদ্ধার পুরোপুরি না হওয়ায় এই খাদ্য সুরক্ষা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে দরিদ্র পরিবারগুলির উপর থেকে খাদ্য বাবদ খরচের চাপ অনেকটাই কমবে এবং পুষ্টির মান নিশ্চিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারচুপি রুখতে বায়োমেট্রিক ও আধুনিকরণ। বিনামূল্যে বিপুল পরিমাণ খাদ্যশস্য বিতরণের ক্ষেত্রে অতীতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার সেই রেশন কারচুপি রুখতে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। বর্তমান দেশের প্রায় 99% ন্যায্য মূল্যের দোকানে পয়েন্ট অফ সেল মেশিন বাধ্যতামূলক করা হয়েছে। বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে রেশন বন্টন করার ফলে ভুয়ো উপভোক্তাদের বাদ দেওয়া সম্ভব হচ্ছে। এই আধুনিকরণের ফলে দুর্নীতি যেমন কমেছে, তেমনি প্রকৃত অভাবী ও দুস্থ মানুষের কাছে সরকারি সাহায্য পৌঁছানো নিশ্চিত করা গেছে। নতুনভাবে এই সুবিধা পাওয়ার জন্য আবেদনের নির্দিষ্ট প্রক্রিয়াটি সরকার শীঘ্রই স্পষ্ট করবে বলে জানা গেছে। দল বিরোধী কাজের অভিযোগ এনে ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। তারপরে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে নিজের অবস্থান করলেন বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সোমবার বিধানসভার বাইরে ঋতব্রত এবং সন্দীপনকে তীব্র আক্রমণ করে বসলেন তিনি। বিধানসভার বাইরে দাঁড়িয়ে এদিন তিনি বলেন, এত বড় বিশ্বাসঘাতকতা করেন কি করে ওরা? দলের সিদ্ধান্তের কথায় স্পিকারকে জানিয়েছেন, দলের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আগে দলকে বলুক। তার বক্তব্য, তৃণমূলের হয়ে জেতার পর এবার সরকারের পক্ষে বলছেন তারা। দল যদি এতটাই খারাপ হয় তাহলে তারা দাঁড়িয়েছিলেন কেন ভোটে? বিরোধী পক্ষ বলে আজ সব খারাপ হয়ে গেল। ক্ষুব্ধ কুণালের বক্তব্য, যারা বিধানসভায় পাঠালো তাদের প্রতি এত বড় বিশ্বাসঘাতকতা, মানুষ এর বিচার করবেন। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও ধন্যবাদ জানিয়েছেন বেলেঘাটার বিধায়ক। তিনি বলেন, এর জন্য শুভেন্দুকে আমি ধন্যবাদ জানাই, উনি বিষয়টি প্রকাশ্যে এনেছেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়া পোস্টে কুণাল লেখেন, তৃণমূল কংগ্রেস কর্মী নেতৃত্বের প্রতি আমার বহু অভিযোগ, রাগ, যন্ত্রণা ছিল এবং আছে। আমার জীবন অপবাদে ধ্বংস করতে গেছিল এদের কেউ কেউ। জ্ঞানত কোনো অপরাধ করিনি, তখন তো আজকের বিপ্লবীরা কেউ মুখ খোলেনি, তবু আমি দলের সৈনিক থেকে গেছি। তার বক্তব্য, এবার বিধানসভা নির্বাচনে দলনেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। দলের প্রতীকে আমি এবং আমরা বিধায়ক। ফল প্রকাশের 1 মাসও হয়নি, তার আগেই দলের বিদ্রোহ, বিশ্বাসঘাতকতা। দলের বিরুদ্ধে এত অভিযোগ, তাহলে আমরা দাঁড়িয়েছিলাম কেন? তিনি অভিযোগ করেন, দিদি মুখ্যমন্ত্রী হলে তো অনেকেই মন্ত্রী হওয়ার লবি করত, এখন হঠাৎ নানা কারণ দেখিয়ে দূরত্ব। দলের ভালো সময়ে
ক্ষমতা, ছবি, সেলফি আর খারাপ সময় হাঁটু কাঁপছে, ভয়, বিরোধী বিধায়ক হতে ভয়। শেষে তিনি লেখেন, কর্মীরা মনে রাখুক এই বলে আমাকে বিপদে ফেলে একসময় দল আমার পাশ থেকে সরে গেছিল, কিন্তু দলের বিপদে কুণাল ঘোষ দলের পাশ থেকে সরেনি। সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করল নবান্ন। গত শুক্রবার থেকে অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হলেও কর্মরতদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। জানুন বকেয়া ডিএ এবং সপ্তম বেতন কমিশন সংক্রান্ত সর্বশেষ আপডেট। পশ্চিমবঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা পরিশোধের প্রক্রিয়া অবশেষে শুরু করল নবান্ন। রাজ্যের অর্থ দপ্তর সূত্রে খবর, গত শুক্রবার থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের একটি নির্দিষ্ট অংশের ব্যাংক অ্যাকাউন্টে বকেয়া ডিএর টাকা সরাসরি জমা পড়তে শুরু করেছে। আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার প্রথম ধাপে মূলত 2008 সালের 1 এপ্রিল থেকে 2015 সালের 31 ডিসেম্বরের মধ্যে অবসরপ্রাপ্ত গ্রহণকারী প্রাক্তন কর্মীদের বকেয়া মেটানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে 2016 থেকে 2019 সাল পর্যন্ত সময়ের বকেয়া অর্থ অবসরপ্রাপ্তদের প্রদান করা হয়েছিল। ফলে এবারের পদক্ষেপটি দ্বিতীয় দফার অন্তর্ভুক্ত। তবে এই সুখবরের মধ্যেও কিছু ধোঁয়াশা ও বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। নবান্ন স্পষ্ট করেছে যে বর্তমানে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা এখনই কোনো বকেয়া টাকা পাচ্ছেন না। তাদের বকেয়া কবে মিটবে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট ঘোষণা করা হয়নি। এমনকি কলকাতা পৌরসভা এলাকায় অবসরপ্রাপ্ত কর্মীরাও প্রযুক্তিগত জটিলতার কারণে এখনই এই সুবিধা পাচ্ছেন না। ট্রেজারির মাধ্যমে পেনশন প্রাপক ও জেলা স্তরের কর্মীদের ডেটা তৈরি থাকলেও কলকাতার কর্মীদের তথ্য এজি বেঙ্গলের থেকে পাওয়ার ক্ষেত্রে বিলম্ব হচ্ছে। পশ্চিম এশিয়ায় ইরান ও আমেরিকার মধ্যে নতুন করে তৈরি হওয়া তীব্র উত্তেজনার জেরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারে সোনার দামে ব্যাপক ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। এই বিশ্বজনীন অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে ভারতের বাজারেও। আজকের সোনার দর এক নজরে সর্বশেষ আপডেট। আজ মঙ্গলবার বাজার খোলার আগে পর্যন্ত বিভিন্ন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও কমোডিটি এক্সচেঞ্জের দেওয়া তথ্য অনুযায়ী সোনার দামের চিত্রটি বিস্তারিত জানানো হলো। সর্বভারতীয় সরাফা সংঘ 24 ক্যারেট সোনার দাম এক ধাক্কায় 2,500 টাকা কমে দাঁড়িয়েছে 1,60,400 টাকা প্রতি 10 গ্রাম। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ আজ সকালে এমসিএক্সে 24 ক্যারেট সোনার ফিউচার বা সামান্য বেড়ে 1,54,300 টাকা প্রতি 10 গ্রাম হয়েছে। গত কার্য দিবসে এটি 1,53,252 টাকায় বন্ধ হয়েছিল। আন্তর্জাতিক বাজার বিশ্ববাজারে স্পট বা হাজির সোনার দাম বেশ খানিকটা কমে। আইবিজে অনুযায়ী আজকের সোনার রেট কার্ড ইন্ডিয়ান বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ মঙ্গলবার সকালের জন্য ক্যারেট ভিত্তিক যে দাম ঘোষণা করা হয়েছে তা বিস্তারিত জানানো হয়েছে। 24 ক্যারেট 999 টাকা কমে 1,55,536 টাকায় দাঁড়িয়েছে। 23 ক্যারেট 995 টাকা কমে 1,54,913 টাকায় দাঁড়িয়েছে। 22 ক্যারেট 916 টাকা কমে 1,42,471 টাকায় দাঁড়িয়েছে। 18 ক্যারেট 750 টাকা কমে 1,16,652 টাকা। 14 ক্যারেট 585 টাকা কমে 90,989 টাকা এসে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে গ্যাসের দাম হু হু করে বেড়েছিল, পাশাপাশি বেড়েছে জ্বালানির দাম। আর একমাত্র আগে প্রায় 1,000 টাকা দাম বেড়ে গিয়েছিল সিলিন্ডারে, যার ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। তবে নতুন মাস পড়ার পর ফের একবার দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের। এবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল 53 টাকা 50 পয়সা। বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধির ধাক্কা, পকেটে বাড়তি চাপের আশঙ্কা। আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের মধ্যে কয়েক মাস ধরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এই পরিস্থিতির ফলে বিশ্বজুড়ে প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহে, যার ফলে দাম বেড়েছে গ্যাস ও পেট্রোল এবং ডিজেলের। পাশাপাশি চলতি বছরের জানুয়ারি থেকে ক্রমবর্ধমানভাবে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে। জানুয়ারি থেকে প্রতি মাসে এই সিলিন্ডারের দাম বাড়ায়, যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। এপ্রিল মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছিল 218 টাকা, কিন্তু মে মাসে তা এক ধাক্কায় বেড়ে হয় 1,000 টাকার। এই দাম বৃদ্ধির ফলে রাজনৈতিক মহলে তৈরি হয় চাপানোতর। তবে এ বিষয়ে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার কারণ জানান। আর এবার নতুন মাস পড়ার সঙ্গে সঙ্গে ফের একবার বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এই দাম বৃদ্ধির ফলে যথারীতি পকেটে চাপ পড়তে চলেছে মধ্যবিত্তের।
কারণ বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে এবার খরচ বাড়বে হোটেল ও রেস্তোরাঁগুলি। পাশাপাশি এখন দেখার বিষয় 1 জুন গৃহস্থের রান্নার গ্যাসের দাম বাড়বে কিনা তা নিয়ে। যদিও এই নিয়ে জল্পনা বেড়েছে, তবে মাসের প্রথম দিনে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছে গৃহস্থের রান্নার গ্যাসের দাম আপাতত অপরিবর্তিত থাকছে।